যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আগে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় বাড়ানো হোক এবং তারপর 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না, অর্থাৎ চূড়ান্ত সেটা বোঝা গিয়েছিল। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর কি তথ্য রয়েছে, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, জানিয়ে দিল নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। তারপরে যতগুলো ডকুমেন্টস বা ডিসপোজালের স্ক্রুটিনির বিষয় রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, কারণ আদালত আগেই বলেছিল 7 দিন সময় স্ক্রুটিনির জন্য দিতে হবে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি এবং রেশনালাইজেশন পোলিং স্টেশন, এই যে বুথের যে পুনর্বিন্যাস, কত বুথ থাকবে, এই যে বাড়ার বিষয়টা ছিল, সেই তালিকাটা কিন্তু 25শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে। এবং চেকিং অফ হেলথ প্যারামিটার, মানে এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রিলিজ করবে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 1 মার্চে কিন্তু রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মনীশ কর, এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে, তারপরেই কিন্তু ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গেল। 1 মার্চে কিন্তু আসছেন রাজ্যে একদম রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট, যেটা কিন্তু বারবারই বলা হচ্ছিল সিও দপ্তর থেকে, যদি 28শে ফেব্রুয়ারি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ভোটের ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়ে যাবে, ভোটের দিনক্ষণ ঘোষণার ক্ষেত্রে অসুবিধা হবে। আজকে কিন্তু বৈঠক ছিল দিল্লিতে নির্বাচন কমিশনে, এবং সেই নির্বাচন কমিশনের বৈঠকের পরই যে খবর আসছে এবং নোটিফিকেশন জানিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশন জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। একদম রূপা, তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো, 28 তারিখ তাহলে ফেব্রুয়ারি 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে, তাহলে 14ই ফেব্রুয়ারি এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না? না, 14 ফেব্রুয়ারি যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে না আগেই জানা গিয়েছিল, এবং সেক্ষেত্রে শুনানির সময় যে 14 ফেব্রুয়ারি করা হয়েছিল সিও দপ্তর থেকে আগে ইসিআই কে জানানো হয়েছিল 2 দিন আগে। তারপরে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেক্ষেত্রে নোটিফিকেশনটা আসেনি ইসিআই তরফ থেকে, কিন্তু শুনানি চলছিল। আজকে কিন্তু নির্বাচন কমিশনে বৈঠক ছিল, ফুল বেঞ্চের সাথে সিওদের বৈঠক ছিল, এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং সেটা নোটিফিকেশন দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে যে 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 21শে ফেব্রুয়ারি, যেটা আদালতেরও বলেছে, স্ক্রুটিনির বিষয় রয়েছে এবং অবশ্যই স্ক্রুটিনি যেমন ডকুমেন্টস রয়েছে, ডিসপোজাল রয়েছে, সেটা কিন্তু 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 28শে ফেব্রুয়ারি হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে। একদম রূপা, অর্থাৎ এখনো পর্যন্ত যা তথ্য একেবারে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে, 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নথি যাচাই প্রক্রিয়া হবে। আর যেরকম আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আজকে দিল্লিতে ফুল বেঞ্চের বৈঠক ছিল এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের এই বৈঠক 1 মার্চ ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বিশ্বনাথ দা, একেবারে ভোটের দামামা বেজে গেল। দেখো, গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এবিপি আনন্দের সম্পাদক সুমন দে পরিষ্কার করে বারবার এই আভাসটা দিয়েছিলেন। সুমন দে কালকে পরিষ্কার বলেছিলেন 28 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হতে যাচ্ছে, হয়তো প্রথম সপ্তাহে মানে মার্চ মাসের প্রথম সপ্তাহে 2 তারিখ বা 3 তারিখ বা 4 তারিখের মধ্যেই যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, সেই রকম আভাস কিন্তু সুমন দে পরিষ্কার দিয়েছিলেন। ফলে দেখা যাচ্ছে যে সুমন দে গতকাল তার প্রোগ্রামে যেভাবে বলেছিলেন সেইভাবেই কিন্তু ইলেকশন কমিশন থেকে আজকে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হলো যে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন হবে, তালিকা প্রকাশ পাবে। যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে তারপরের রাজনীতিটা কিন্তু একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমাকে শুধু এতটুকু বলতে চাই, কালকে এই প্রশ্নটা উঠে এসেছিল যে তারপরে সংযোজন কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। নির্বাচন কমিশন দপ্তরের সাথে কথা আমি নিয়েও বলেছি, তাদের বক্তব্য হলো যে একেবারে নমিনেশন পেপার সাবমিশন পর্যন্ত কিন্তু আপগ্রেডেশন চলতে পারে, অর্থাৎ ফর্ম 6 ইনক্লুড হতে পারে। নতুন যদি কেউ নাম বাদ যায়, চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ যায়,
তাহলে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম 6-এ আবার আবেদন করতে পারেন এবং সেখানে কিন্তু আপগ্রেডেশনের সুযোগ রয়েছে। এটা মানে নমিনেশন পেপার সাবমিশনের ডেট পর্যন্ত এই আপগ্রেডেশন প্রক্রিয়া চলে। সব মিলে দেখো আগামী বেশ কিছুদিন কিন্তু রাজ্য রাজনীতি যে সরগরম থাকবে, এসআইআর পর্বে যেরকম সরগরম ছিল, ফাইনাল লিস্টের পরে কিন্তু আমি আশঙ্কা প্রকাশ করছি যে একটা বড় ধরনের রাজনৈতিক আলোড়ন তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা এসআইআর এর আবহেই ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল। একদম, আমি এখান থেকে তন্ময় ঘোষের কাছে যাব। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যেদিন সওয়াল করেছিলেন, তিনিও বলেছিলেন যে একদম যে এই সময়সীমাটা যাতে বাড়ানো হয়, কারণ তিনি বারবার এটাই বলছেন যে তড়িঘড়ি এসআইআর এর প্রক্রিয়া করা হচ্ছে, যেখানে নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এবার কি বলবে তন্ময়? না, একদমই তো সেই সুপ্রিম কোর্ট তার উপর ভিত্তি করে যে রায় দিয়েছেন সেই রায়কে তো আমরা স্বাগত জানিয়েছি। দুটো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এক, মাইক্রো অবজারভাররা ইন্টারভেন করছিল যেটা বেআইনি, সেটাকে আটকে দেওয়া হয়েছে। দুই, ইআরওদের উপর পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আইনসঙ্গতভাবে, সুতরাং তাই হবে। এবং বলা হয়েছিল সুপ্রিম কোর্টের আর একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন যে টেকনোলজি ব্যবহার করেছে সেই টেকনোলজিতে আসলে কিন্তু মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে। আমরা গত দুদিন আগেই সংবাদ মাধ্যমে দেখলাম যে মালদায়ের একই পরিবারের দুজন মারা গেছে, মানে টোটোতে করে শুনানিতে যাচ্ছিল, দুজন মারা গেছে, বডি রেখে তাকে শুনানিতে যেতে হলো। এই যে হ্যারাসমেন্ট, সেই হ্যারাসমেন্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলও এই নিয়ে কথা বলেছে। এক্ষেত্রে 7 দিন সময় তো নির্ধারিতভাবেই সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিচ্ছিল, ঠিক তাই হলো। 21 ছিল, 21 থেকে 7 দিন ধরলে 28 তারিখ হয়। 28 তারিখ আমরা চাইবো যে 28 তারিখ লিস্ট বেরোবে, সেই লিস্টে যাতে স্বচ্ছতার সঙ্গে বাকি সমস্ত বৈধ ভোটার যারা বৈধ ভোটার আছে তাদের উইদাউট এনি হেনস্থা তাদের প্রত্যেকের নাম বেরোক। এবং নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস সবসময় তৈরি আছে। আমাদের কবে নির্বাচন হবে তাই নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কিন্তু লিস্ট যাতে বৈধ ভোটারদের নাম একটাও বাদ না যায় সেই ব্যাপারে আমাদের সতর্ক নজর থাকবে। লিস্টের কথা বলছিলেন বিমলদা, আমরা কালকেও দেখেছি একেবারে সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে এই যে রাজ্যের তরফে 8,500 আধিকারিকের নাম দেওয়া হয়েছে, এই লিস্টটা 7 তারিখ কেন, 4 বা 5 তারিখ কেন দেওয়া হয়নি? অর্থাৎ রাজ্য যদি আগেই এই সহযোগিতাটা করতো তাহলে তো এই দিনটা দেখতে হতো না, মানে কর্মীদের দিয়ে এই সহযোগিতাটা যদি করতো তাহলে তো মানুষের এই হয়রানিটা হতো না। একটা কথা বলি, যে নিজের পরাজয়কে জয় হিসেবে দেখে তাকে হারাবে কে বলো দেখি? এটা কোন সিনেমায় পড়েছিলাম, শুনেছিলাম, দেখেছিলাম। যাই হোক, এখন গতকাল সুপ্রিম কোর্ট ঠাঁটিয়ে গুছিয়ে যে থাপ্পড়গুলো কষিয়েছে, তারপরে কেউ যদি আনন্দ পায়, আমার কিচ্ছু বলার নেই ভাই, আনন্দ পাও। আগের দিন দেখেছিলাম, আগের বারে যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী উকিল হিসেবে দাঁড়িয়েছিলেন, অনেক জায়গায় মিষ্টি মিষ্টি খাওয়া হয়েছিল। গতকাল আমি আশা করেছিলাম মুখ্যমন্ত্রী থাকবেন এবং এই রাজ্যের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের বুক একবারে গর্বে ফুলে উঠবে। কোথাও দেখলাম না ফিজিক্যালি গেলেন, না কোথাও দূর সঞ্চারের মাধ্যমে গেলেন, কোথাও গেলেন না। আসলে ঘটনাটা কি হয়েছে বলি, এরা না একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল, এসআইআর হতে দেব না, আমার মৃতদেহের ওপর দিয়ে হবে। দিব্যি এসআইআর হয়ে গেল, একটা লোকের নাম বাদ দিতে দেবো না। 58 লক্ষ প্লাস 5, 63 লক্ষের নাম বাদ গেছে। এবার কিছু হয়েছে, একটাও বৈধ লোকের নাম বাদ দিতে দেবো না। আমার তাতে কোনো আপত্তি নেই, আমরা তো বারবার বলছি একটাও বৈধ লোকের নাম যেন বাদ না যায়, একটাও অবৈধ লোকের নাম যেন তার মধ্যে না থাকে, এটা আমাদেরও দাবি। ফলে সেইভাবে লিস্ট বেরোক, ঠিকঠাক ভোট হোক এবং সবচেয়ে বড় কথা, ভোটের সময় এই শাসক দলের গুন্ডা বাহিনী যাতে একদম গারদের মধ্যে থাকে সেটা নিশ্চিত করা হোক। দেখবেন এরা পালানোর পথ পাবেন না। দেওয়ালে লিখন স্পষ্ট, আগামী 2-3 মাসের মধ্যে নতুন সূর্যোদয় দেখবে পশ্চিম বাংলা। এই ভয়ঙ্কর দিনটা কেটে যাবে, এটাই আমি আশা করছি। আমি 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিমলদা যেটা বললেন, আগের বারও তো আপনারা 7 দফায় ভোট চেয়েছিলেন, 10 দফায় চেয়েছিলেন, এবার নাকি শুনছি 1 দফায় করবেন। আসলে আমরা কি করব? নির্বাচন কমিশন করবে, আমরা করবে। নির্বাচন কমিশন তো এখন আপনাদের হয়ে কাজ করছে, সেই জন্য বললাম। কিন্তু মানুষ কি করবে? আপনারা 1 দফায় করুন আর 7 দফায় করুন। আর মানুষ এটাও মনে রাখবে, যখন মানুষের হয়রানি হয়েছে তখন তার বিরুদ্ধে যে হয়রানি হয়েছে তার হয়ে মানুষের হয়ে লড়াইয়ের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছিল। এইটাও লেখা থাকবে এবং সেইভাবেই মানুষ ঠিক করবে। কিন্তু সত্যি এই জায়গা থেকেও যে মানুষের কতখানি এবার তাহলে সুবিধা হলো, রাজগোপাল বাবু, এই যে 28 তারিখ একেবারে চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ পিছিয়ে দেওয়া হলো, একেবারে 14 দিন পিছিয়ে দেওয়া হলো। হ্যাঁ, দেখুন, মানে সুষ্ঠু নির্বাচনী তালিকা, ভোটার লিস্ট আমরা সবাই চাই, এটা নিয়ে তো কোনো অসুবিধাই নেই। কিন্তু এরপরে যে অসুবিধাগুলো হবে, মানে বিশেষ করে শাসক দলের, দেখুন, মানে 28 তারিখে লিস্ট বেরোলো, তারপরে নানান ধরনের টিম আসবে,
তারপরে অ্যানাউন্সমেন্ট করবে, এতকাল যে ধরনের প্র্যাকটিস মোটামুটি 45 দিনের গ্যাপ রাখতে হয়, তাই যদি করতে হয় অ্যানাউন্সমেন্ট প্রথম পর্বের ভোটার শুরু করতে গেলে, তাহলে তো দেখুন সেটা তো এপ্রিলের মাঝামাঝির আগে তো ভোট করা যাবে না, মোটামুটিভাবে তো বোঝাই যাচ্ছে না। যদি এক দফায় ভোট হয় অসুবিধা হবে না, যদি আগের মতো নানান দফায় ভোট যদি হয়, তাহলে আমরা জানি যে এই পশ্চিমবঙ্গের এক্সিস্টিং যে অ্যাসেম্বলি আছে তার টার্ম তো বোধ হয় 5-6 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 5 তারিখে শেষ হয়ে যাচ্ছে। সংবিধানের 172 ধারা তো অ্যাপ্লিকেবল হয়ে যাবে যদি ভোটটা তারপরে পরে, অর্থাৎ মানে আমার মনে হয় না যে সম্পূর্ণ প্রসেস ইনক্লুডিং কাউন্টিং যে এই শাসকের আমলে হতে পারে কাউন্টিংটা হতে পারে হয়তো মানে 5ই মের পরে। এখন এই যে বিপদটা রাজ্য সরকার নিজেই টেনে নিয়ে এসেছে, যদি সহায়তা করতো, যদি আমি হবে কিনা বলতে পারছি না, হবার সম্ভাবনা যে তৈরি হয়েছে, এই শাসক যদি সহায়তা করতে পারতো, যে ধরনের সাপোর্ট যেটা দরকার ছিল মাইক্রো অবজারভার অন্য মানে স্টেটের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিতে হয়েছে, তারা যদি গোড়া থেকেই দিতে পারতো, এবং সুপ্রিম কোর্টও বলেছে তারা তো মানে লিস্টও পাঠায়নি, কিছুই করেনি, পরবর্তীকালে তারা একেবারে কোর্টে গিয়ে হাজির করে দিয়েছে, নাম দিয়েছে। হ্যাঁ সেই তাদের নাম তো যাই হোক, সেটা যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কোঅপারেশন করা যেত, কোঅপারেশন হয়নি, লোক দিয়েও কোঅপারেশন করা হয়নি। এমনকি অনেকে বলছেন যে হায়রানি, যারা মানুষ হায়রানি করছে সেগুলো বোধহয় নির্বাচন কমিশন থেকে উৎপত্ত হয়নি, সেগুলো হয়তো নানানভাবে যারা রাজ্য সরকার, ইলেকশন কমিশন 100% স্টাফ রাজ্য সরকার, এবং তারা নানানভাবে তাদেরকে প্রেরণা দিয়ে থাকতে পারে যে এটা করো, মানুষকে হয়রানি করো, কিন্তু দোষটা তোমার হবে না, দোষটা হবে নির্বাচন কমিশন। এই নানান ধরনের কিন্তু ব্যাপারগুলো ঘটে গেছে। রাজ্য সরকার যদি বলতো আমরা আছি, একেবারে কোনো ধরনের ভুয়ো ভোটার রাখতে দেবো না, আমার কর্মচারীরা সম্পূর্ণভাবে সহায়তা করবে, ব্যাপারটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে সরকারের মানে এসআইআর সম্বন্ধে এখন হয়তো সুপ্রিম কোর্টের পরে তারা বলবে আমরা আছি, এ গোড়ায় যে কথা বলেছিল এসআইআর একেবারে আমরা করতে দেব না, নানানভাবে হুমকি, এমনকি বিমল দাস বলছেন সব কথা। যাই হোক, সেসব না বলেছেন, আমি জানি আপনি রিপিট করছেন, সেটাই বলছে, আর কিছু না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো যদি গোড়া থেকে যদি বন্ধ না থাকতো তাহলে অনেক ভালো হতো। আমরা জানেন তো, আমার যেটা ধারণা, আমরা অন্য রাজ্যের সঙ্গে তুলনা করব আমাদের সফলতা দিয়ে, ক্রেডিট দিয়ে, কেন নেগেটিভ টার্মসে আমরা বড় হতে চাই, সেটাই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য এখন। একদম, আমি এখান থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে রাখবো, কারণ রাজ্য যে ইতিমধ্যেই 8,500 কর্মীর অর্থাৎ আধিকারিকদের তালিকা পাঠিয়েছেন, সেই তালিকায় অস্বচ্ছতা আছে বলেই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনুন। 8,500 রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা 9 তারিখে বলা হয় নদিয়া জেলায়। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন, কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি, এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে, এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল 556 থেকে 536, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন, এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার 434 স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে, ম্যাল প্র্যাকটিসেস করবে, এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি।
আমি শ্রীকুমারদার কাছে আসবো। শ্রীকুমারদা, একদিকে তো সুপ্রিম কোর্টে একেবারে রাজ্য ৮,৫০৫ জনের তালিকা দিল, যেটা একেবারে সুপ্রিম কোর্ট বলছে যে আগে কেন দেওয়া হলো না, কেন ৩-৪ তারিখ দেওয়া হলো না। কিন্তু আবার শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই যে তালিকা, সেখানে গ্রুপ বি অফিসারের জায়গায় গ্রুপ সি অফিসাররা রয়েছেন। ঠিক, আমি তার আগে একটা কথা বলিনি, তা হচ্ছে যে টেকনোলজির ব্যবহার করা হলো, টেকনোলজির ফাইনালি সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্রোগ্রামিং লাগে। সেই প্রোগ্রামিংটা যারা করবে সেটা যদি স্টেট না হয় তাহলে লিটারেচারের ক্ষেত্রে এটা ডেফিনেট করে ভুল হতে পারে। কারণ কারুর নামের মধ্যখানে প্রসাদ আছে, প্রসাদটা তুলে দিয়ে বলল, কেউ মুখার্জি ছিলেন মুখোপাধ্যায় হলো, এবং এরা সবাই ডিসপিউটেড হয়ে থেকে গেলেন। তো এই যে বিরাট সংখ্যক থাকলেন, এটা একমাত্র রাজ্য তাদের অফিসারদের দিলেন না বলে টেকনোলজিক্যাল নলেজটা এইটার জন্য প্রোগ্রামিংটা দাঁড়ালো না। পরে তো দাঁড়িয়ে গেল, দেখুন আপনি একটু সংখ্যা কমলো আবার। এটা সিরিয়াস অন্যায় একদম। আমার নিজের মনে হয় এত মানুষের হ্যারাসমেন্টের পেছনে এটা একটা বড় কারণ। মমতা দেবী একদিকে যাচ্ছেন সুপ্রিম কোর্টে, বলছেন মানুষের জন্য গেলাম, আরেকদিকে এই মানুষগুলো ওই অটো করে আর ওই হেঁটে আর কোথাও একেবারে কাঁধে চেপে যাচ্ছেন, এবং সবটাই কিন্তু দেখা যাচ্ছে যে জেনুইন ভোটার, অথচ তাদের নাম বাদ দেওয়া হয়ে যাচ্ছে টেকনোলজিক্যাল ভুলের জন্য। এটা এক। 2 নম্বর হচ্ছে শুভেন্দুবাবু যেটা বললেন, সেটা হলে তো আরও মারাত্মক। আমি এটার কোনো সার্ভে করিনি, কিন্তু শুভেন্দুবাবু যা বললেন সেটা যদি কারেক্ট হয় তাহলে এটা খুব অন্যায়। অন্যায় মানে এটা সাংঘাতিকভাবে আইন বিরুদ্ধ একটা কাজ, এবং সেই কাজের জন্য এদের পানিশমেন্ট হতে পারে যে কোনো অবস্থায়। এটা হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। প্রথম কথা, শ্রীকুমারবাবু যেটা বললেন যে টেকনোলজিক্যাল ইস্যুসটা ঠিক না, কারণ একটা টেকনোলজি, যে কোনো একটা প্রোগ্রামিং যখন গন্ডগোল থাকে, সেই প্রোগ্রামিংয়ে কারা ইউজ করছে তার উপর ডিপেন্ড করে না প্রোগ্রামিংটা কিভাবে চলবে, ডিপেন্ড করে প্রোগ্রামিংটা কোডিং কিভাবে হয়েছে। কোডিংয়েই গন্ডগোল ছিল, কারণ যখন ফিডব্যাক দিতে হয়, যখন আমরা কিছু ইনপুট দিই, সেই ইনপুটের আউটপুট হিসেবে বেরিয়ে আসে কোডিং কি লেখা থাকছে। কোডিং এর হ্যাঁ, তো সেটাই তো আমি বললাম তো যে জগন্নাথ প্রসাদ, আপনার ওখানে তো প্রসাদ ওরা কি দেখিয়েছে আগের সঙ্গে ম্যাচ করছে কিনা, ম্যাচ করতে গিয়ে মুখোপাধ্যায় সেটা তো যে ব্যবহার করছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে যে কোডিংটা লিখেছে, অর্থাৎ প্রোগ্রামিংটা ভুল ছিল, সেটাই সুপ্রিম কোর্ট স্বীকার করেছে। সেটাই তো ভুল, সেটাই বললাম। আর দ্বিতীয় কথা যেটা মানুষের হয়রানির কথা হচ্ছে এখানে। আর আজকে লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখেন, তখন এসআইআর এই হয়রানির বিষয় তিনি সরব হয়েছেন। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। Triple pain of proving your existence. So let us be honest. Voting today is no longer considered enough. Having one's name on the electoral rolls for decades is no longer enough. Even service to the nation is no longer enough. You may be a decorated soldier, a Nobel laureate, a sitting High Court justice, or even a member of this august house, and still you have been asked to prove that you belong. This strikes the heart of Article 326 of the Constitution, which guarantees adult citizens the right to vote. Sir, in Bengal alone, 150 lives have been lost in the last couple of months, and nearly 1 crore people are today being treated as suspects. If electoral rolls are so unreliable that every citizen must continually reprove their legitimacy, then by that same logic, sir, the legitimacy of this very house, formed on the basis of this very electoral rolls, is itself questionable. দেখুন, এসআইআর নিয়ে একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগ, সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। কিন্তু একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন এসআইআর এর প্রক্রিয়া নিয়ে। আমি বিমলদার কাছে যাব। বিমলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে সংসদে যেভাবে সরব হয়েছেন, তিনি বলছেন যে ভোটার তালিকায় নাম থাকলেও ভারতবাসী হিসেবে প্রমাণ দিতে হচ্ছে, সংসদের সদস্য বা প্রাক্তন বিচারপতি তাদেরকেও ভারতবাসী হিসেবে প্রমাণ দিতে হচ্ছে, অর্থাৎ হয়রানির কথা তুলে ধরেছেন। অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে 3 ধরনের যন্ত্রণায় ভুগতে হচ্ছে। সংসদে না বলে তার আগে নিজের বাড়িতে যদি একটু প্র্যাকটিস করে নিতেন না, খুব ভালো হতো। যে মানুষের হয়রানিটা শুরু হয়েছে ওনার নিজেদের পার্টি থেকে। আমি বাড়ি বাদ দিয়ে যদি পার্টি বলি, পার্টির মধ্যে যদি কথা বলতেন না, বড্ড ভালো হতো। কারা এসআইআরকে বাধা দিয়েছে, কারা এসআইআর বানচাল করার চেষ্টা করেছে, এমনকি কোর্টে বলেছি, মানে মাথা খারাপ করে দিয়েছে নির্বাচন কমিশন যে তুমি দাও অফিসার দাও, দিল না। এখনও তোমাকে বলি তুমি খোঁজ নাও, অধিকাংশ বিএলএ টাকা পায়নি, তাদের টাকাটাও মেরে দিয়েছে।
আর যে লাস্ট লিস্টটা জমা দিল সেখানে বি এর জায়গায় সি, সি এর জায়গায় ডি, এবং সেটা আর একটা কাজ করলো যেটা আদালত অবমাননার মতো। এইগুলো বোঝার পরে উনি সুপ্রিম কোর্টের কথাগুলো সবচেয়ে ভালো হয়, না বুঝে এসব কেন বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও করেও দেখিয়েছেন, তার র্যাম্পে তথাকথিত মৃত ভোটাররা হঠাৎ করে ভূত হিসাবে এসে জীবিত হয়ে ঘুরে বেরিয়েছেন। সুতরাং আজকে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিয়েছেন। বাংলার মানুষের পাশে থেকে যারা রাজনীতি করেছেন এই সময়ে, এই বিপদের সময়ে, যারা বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছিল বিজেপি, তাদের বিরুদ্ধে একমাত্র দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। 26-এ সেটার প্রতিফলিত হবে। এ তো অদ্ভুত কথাবার্তা, কারণ যিনি একসময় গোটা ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন এসআইআর করার পক্ষে, এনআরসি করার পক্ষে, তিনি আজকে বলছেন যে এখানে দাঁড়িয়ে যে হ্যারাসমেন্ট তো মূল কারণ তো তারাই, অফিসার দেননি, এবং যে নির্বাচন কমিশন যেটা করেছে সেটাও একটা তড়িঘড়ি করে যা খুশি করেছে খানিকটা। কিন্তু তার জন্য যদি খানিকটা হাত বাড়ানো যেত, এই লোকগুলোকে অযথা হ্যারাসমেন্ট হতো না। অযথা আমি বলছি, আমাদের রাজ্যের অফিসার না থাকার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে কমান্ড দেওয়া যে যন্ত্রকে, এই কমান্ডটা দেওয়া ঠিক মতো করে হলো না, ফলে এর ফলে বহু আননেসেসারি তারা ওদের হিয়ারিংয়ে একদম সাধারণ মানুষের হয়রানি। রাজগোপাল বাবু, মানে দেখুন, রাজনীতির জাঁতাকলে পড়ে তাদেরই কিন্তু হয়রানি প্রতিটা জায়গায়। প্রথমে নির্বাচন কমিশন ঠিকমতো বোঝাতে পারলো না, ঠিকভাবে পুরোটা মানুষের সামনে এলো না, বিজ্ঞাপন দিল না, তারপরে রাজ্যের অসহযোগিতা বারবার নির্বাচন কমিশন অভিযোগ করেছে, তারপরে একের পর এক সিদ্ধান্ত বদল নির্বাচন কমিশনের, সেই জায়গায় তো মানুষই হয়রানির শিকার। না দেখুন, মানুষ হয়রানি ঘটেছে, আমরা সবাই জানি, আমরা অল্প বিস্তর সবাই ভুক্ত, এটা সত্যি কথা। কিন্তু এসআইআর বিতর্কটা কিন্তু কালকে সুপ্রিম কোর্ট শেষ করে দিয়েছে। এসআইআর হবেই, মানে কেউ আটকাতে পারবে না, এটাও বলে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের পার্লামেন্টে গিয়ে এসআইআর নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় যে একেবারেই নির্বুদ্ধিতার সামিল। এটা যদি না করতে ভালো হতো, অনেক আগেই করা উচিত ছিল। যেটা করা উচিত ছিল, রাজ্য সরকারকে দিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একেবারে কমপ্লিট এরর ফ্রি লিস্ট তৈরি করা, সেটা করেনি। না করে অন্যদের ঘাটে দোষ চাপানোই যেটা কাজ, সেটাতে একটা রাজনৈতিক দল এভাবে করতে পারে আমার ধারণা ছিল না। যাই হোক করেছে, তার সত্ত্বে যদি ভোটে যেতে মানুষের। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এসআইআর হবেই, কিন্তু মানুষের হয়রানি সেটা কি কমবে? কারণ ইতিমধ্যেই 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।